নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসি খুশি আছেন। আমি শম্ভু মুখার্জি আপনাদের সঙ্গে। আজ সোমবার, গল্প বলার দিন, ঘটনা বলার দিন। আসলে চাইলেই আসা যায় না, ঘটনা থাকতে হবে, ঘটনা বুঝতে হবে, পড়তে হবে, তারপরে আসতে হবে। আজ ঘটনা এলো, কালকে আমি দুম করে বলে দিলাম, অনেক ভুলভ্রান্তি থেকে যায়। তো চলুন আজকে আমি 3 মায়ের ঘটনা বলব। 3 মা। প্রথম হচ্ছে কালী মা, দ্বিতীয় হচ্ছে গর্ভধারিণী মা, আর তৃতীয় হচ্ছে একজন মাই মা। তিনিও তো মা, মায়ের তুল্য। তো চলুন এই 3 মা নিয়ে কথা বলি। তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমি একজন প্রশ্ন করেছিলেন একটা, যে এই হীরক বলে ছেলেটি যে জামুরিয়াতে যাদের বাড়ি থাকে, ওটা ওর নিজের বাড়ি না মামা বাড়ি, সেখানেই ও মানুষ। কারণ ওর মার যখন গর্ভে, ও তখন বাবা মারা গেছিল, তো ওর দাদু চিত্তরঞ্জন রায় নিয়ে এসেছিলেন ওই বাড়িতে। সেখানেই নার্সিংহোমের জন্ম, লেখাপড়া, বেড়ে ওঠা, সব কিছু। এইবারে বলি যে এই যে যে যিনি যে ভাই লিখেছেন, যে হীরক আমাকে বলেছে যে ও জীবনে 6টা জিনিস ও দেখেছে। এই 6টা জিনিস এর মধ্যে ও 3টে জিনিসকে ও আবিষ্কার করতে পেরেছে যে এর থেকে এই ঘটনাটা হচ্ছে। বাকি 3টে ও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পায়নি। তার মধ্যে একটা হচ্ছে জ্বলন্ত চোখ, যেটা ও মার সাথে শুয়েছিল। তখন বলছে আমি ক্লাস 4-এ পড়ি। দরজা দিয়ে চোখটা এরকম জ্বলন্ত চোখ দুটো যেন আস্তে আস্তে এগিয়ে মশারির সামনে এসে আমার কাছে এসে থেমে গেল এবং আমাকে দেখছে বলে আমি ভয়ে মায়ের ওই বালিশের ওয়ারটা ধরেছিলাম। তখন আমি 4-এ পড়ি। তা আমাদের বাড়িতে একবার ভিসিপিএতে আমি অজয় দেবগনের একটা বই দেখেছিলাম, ফুলেউর কাটে। যখন দেখছি চোখ দুটো আর কিছুতে যাচ্ছে না, তখন আমি অজয় দেবগনের মতো ওইরকম ক্যারাটের স্টাইল নিয়ে এরম হুপ হাপ করতে থাকি এবং চোখ দুটো উধাও হয়ে যায়। তা একজন লিখেছেন যে 1991-তে ফুলেউর কাটে রিলিজ করে, তাহলে 2004-এ ও কি করে 8-এ পড়ে। এবার আপনাকে একটা কথা বলি, যিনি এই প্রশ্নটি করেছেন আমি বলি, 1991 সালে রিলিজ করলেও সে তো কখনো বলেনি যে সে ওপেনিং শো দেখেছে, বা 1991 সালেই দেখেছে, বা 1992 সালে দেখেছে। ইটস মে বি 2000-এ সে দেখেছে, যখন তার বয়স 10 বছর এবং ক্লাস 4-এ পড়ে। এবং সে বলেছে যখন আমি 2004 তখন ক্লাস 8-এ পড়ি, এবং 2004 ক্লাস 8-এ পড়ি, 2006 আমি ক্লাস 10-এ পড়ি। তাহলে বোঝা গেল যে বই 3 বছর বাদে, 5 বছর বাদেও দেখতে পারে। সে তো কখনো বলেনি যে আমি 90-এর দশকেই বই দেখেছিলাম। তাহলে প্রশ্ন উঠতো। আশা করি বোঝাতে পেরেছি। একসময় আমি ওই শোলে বই যখন এসেছিল, তখন আমাকে সবাই জিজ্ঞাসা করতো শোলে দেখেছিস, আমি দেখিনি। তখন আমার দিকে এমনভাবে তাকাতো, মনে হয় যেন আমি ভিন গ্রহের প্রাণী, মানে শোলে দেখিনি মানে বিরাট অন্যায় করে ফেলেছি। আমি বইটা দেখেছিলাম 3 বছর বাদ। আমার মা এবং আমার কাকা ছিল, তখন আমি যুবক। কাকা বললো হঠাৎ যে চল, আমি তুই বড় বৌদি বইটা দেখে আস। তেমন চলো, আমিও দেখিনি, দেখেছিলাম কাছাকাছি একটা হল। এইবার এই হীরকের ব্যাপারটা আমি বলি। এই হীরকের যে নিজের যে দাদু, এনার নাম হচ্ছে চিত্তরঞ্জন রায়। ঠিক আছে, নিজের দাদু। এই দাদুর যিনি বাবা ছিলেন, তার নাম ছিল কালীপদ রায়, লোকে কালী রায় নামে চিনত। এবং উনি দুর্দণ্ড প্রতাপ উকিল ছিলেন, উঁচু লম্বা চেহারা এবং কালো গায়ের রং। এই কালীপদ রায়ের বা কালী রায়ের 4 ছেলে। তার মধ্যে বড় ছেলে হচ্ছে এই চিত্তরঞ্জন রায়, যে নাকি হীরকের নিজের দাদু। তো এই কালীপদ রায় তদানীন্তনকালে, যখন উনি ওই দুর্দণ্ডপ্রতাপ উকিল ছিলেন, উনি বর্ধমানের রাজবাড়ি থেকে উনি মা কালী নিয়ে আসেন। এবং সে মা কালী কি কোনো মূর্তি না, একটা পাথরের খণ্ড, শিলাখণ্ড, পাথর। সেই শিলাকে নিয়ে এসে তিনি বাড়িতে বড় করে মন্দির বানান এবং সেখানে তিনি তার প্রতিষ্ঠা করেন এবং নিত্য পুজো হতো। বাড়িতে আরো ফুলের গাছ লাগিয়েছিলেন, একটা বাগান মতো করেছিলেন। সেখানে জবা, টগর, বেল, মানে নানা ফুল ফুটত। এবং যখন ওই গাছে ওই ফুল দিয়ে মায়ের পুজো হতো, বাড়িতে পুরোহিত ছিল, ওই শিলাখণ্ড পুজো করতেন দুবেলা। এবার আমাবস্যাতে কিন্তু, মানে দুর্গাপুজোর পরে যে কালী পুজোটা হয়, যে আমাবস্যা, সেই আমাবস্যাতে ওই শিলাখণ্ডকে পাশে রেখে ওখানে মৃন্ময়ী মূর্তি তৈরি করা হতো, মাটির মূর্তি তৈরি হতো। এবং সেটা কিন্তু শ্মশানকালী মূর্তি হতো, এবং তার উচ্চতা প্রায় 10 ফুট।
এবং সেটা যখন বেদিতে বসানো হতো 2 ফুট উঁচু বেদিতে, তার হাইট হয়ে যেত 12 ফুট। এবং হীরক বলেছে যে ওটা বের করতে যেদিনকে নাকি মানে বিসর্জন হবে মা, তখন অনেক লোক লাগতো, 25 জনের উপরে লাগতো, তা নাহলে বের করা যেত না, লোক ভাড়া করে আনতে হতো অত বড় ঠাকুর বিসর্জন দিতে গেলে। এবারে ব্যাপারটা হয়েছে কি, তখনকার দিনে ওই পুজোটা ঘিরে মানে চারপাশটা একটা মানে আশেপাশের মানুষদের মধ্যে একটা আলোড়ন পড়ে যেত, এবং ওই পূজা প্রাঙ্গণে নাচ গান আর তারপরে নাটক যাত্রাপালা এগুলো হতো। তা সেবারে ওই যাত্রাপালা হচ্ছে, যাত্রাপালার নাম কি চন্ডমুণ্ড বধ। চন্ডমুণ্ড বধ আপনারা যারা আদ্যাস্তোত্র পড়েন, আপনারা অনেকেই তো পড়েন, চন্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী, নিশুম্ভ শুম্ভ মথিনী মধু কৈটব ঘাতিনী। চন্ডমুণ্ড বধ যাত্রাপালা হচ্ছে। এখন যিনি ওই মা কালীর চরিত্রে অভিনয় করছেন তিনি একজন পুরুষ। এবার চারপাশ থেকে তো জানেন তো, যাত্রা মানে ওপেন স্টেজ, খোলা, চারপাশ থেকে ফোকাস মেরেছে। আগেকার দিনে তো লাইটের ব্যবস্থা তো উন্নত ছিল না, ওই লাল নীল আলো এরকম ওই কাগজ ধরে ধরে এরকম পড়ছে, আর ওই মা কালী মুন্ডচ্ছেদন করছে এক একটা অসুরে। এই ছেদিলাম 97তম মুন্ড, এই ছেদিলাম 98তম মুন্ড, এই ছেদিলাম 99তম মুন্ড, আর এই ছেদন করিলাম। এই বলে যখন 100 অসুরের সেই চুলের মুঠিটা ধরেছেন, ধরে খাড়াটায় গলার কাছে নিয়ে এসছেন, তখনই মানে এই ছেদিলাম 100তম মুন্ড বলে, কেন ওই মুন্ড ছেদন করে মুন্ড মালা তিনি পড়েছিল, তা সেই 100তম অসুরের মুন্ড ছেদন করার সময় যখন খাড়াটা এইখানে, সেই অসুরের বিকট বাজ পড়ার মতো একটা আওয়াজ, আর এই সবাই পাড়া তো থমকে গেল। এবার এত বড় আওয়াজ কোথা থেকে আসলো, মন্দিরের দিকে ছুটেছে। মন্দিরে গিয়ে দেখছে ওই বিশাল ভীমা লোহার অত ভারী দরজা, সেটা একদম মানে খোলা পুরো, আর মন্দিরে যে এত বড় তালাটা লাগানো সেটা টুকরো টুকরো হয়ে বারান্দায় ছড়িয়ে আছে। এবং যিনি ওই মা কালীর, যে পুরুষ লোকটি ওই মা কালীর চরিত্রে অভিনয় করছিলেন, তিনি দণ্ডবত হয়ে মানে একদম ষষ্ঠাঙ্গে সেই যে মা যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা কর। কিন্তু ব্যাপারটা আমার কোথাও মনে হয়েছে যে মার মাহাত্ম্য যেখানে প্রকাশ পাচ্ছে সেখানে মন্দিরের দরজাটা বন্ধ রাখা উচিত না। তিনি তো নিজেও শুনছেন, নিজে প্রত্যক্ষ করতে চান তার মহিমা, তাই হয়তো সেই রোষানলের দরজা এরম করে ভেঙে গেছে। কারণ ভিতরে তো, মন্দিরের ভিতরে তো কারণ থাকবার কথা নয়, আর কেউ অত বলশালী নয় যে অত বড় লোহার দরজা এরম ঠেলে খুলে দেবে, তালা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই ঘটনাটা কিন্তু ঘটেছে। তো আর একটা ঘটনা ঘটেছিল, যে এই যে শ্মশানকালে যে মূর্তি হতো, অনেক সোনার গয়না ছিল, রূপোর মানে মুন্ডমালা ছিল রূপোর, সেই অসুরের মুন্ডর মালা রূপোর, তারপর আপনার সোনার টিকলি, সোনার ত্রিনয়ন, গলার সোনার হার, কোমরের কোমরবন্ধনী, পায়ের নুপুর, নাকের নথ, কানের দুল, মানে এত সোনার গয়না ছিল। এবং যেদিন প্রতিমা মানে কালী পুজোর দিন সকালে এই গয়নাগুলো পরানো হতো, আর যেদিন বিসর্জন হবে সেদিন দুপুরে ওইটা খোলা হতো ওই গয়নাগুলো, এবং সঙ্গে পুলিশ থাকতো। কারণ দেখুন, রায়বাড়ির পুজো কিন্তু অনেকে তো অনেকে কিছু মানত করেছেন, তারা দান করেছেন, তারা দিয়েছেন, তো গয়নাগুলোকে প্রত্যেকটি আইটেম গুনে গুনে তাকে যেরকম পড়ানো হতো, আবার গুনে গুনে রাখা হতো, এবং সেই সময় পুলিশ থাকতো। তা থানার ছোটবাবু ছিলেন সে উপস্থিত। তা এই গয়না খোলার দায়িত্বটা পড়তো এই হীরকের মেজ দাদুর পরে। উনি খুব উঁচু লম্বা ছিলেন, তা চেয়ারে উঠে দাঁড়িয়ে মায়ের সামনে উনি ওই গয়নাগুলো এক এক করে খুলতে লাগলেন। সব খোলা হয়ে গেছে, পায়ের মল থেকে কোমরবন্ধনী, সোনার টিপ, গলার হার, কানের দুল, ওই
মুন্ডমালা রূপোর সব খুলেছেন। এবার ত্রিনয়ন, ওটা সোনার, ওই ত্রিনয়নে যখন উনি হাত দিতে গেছেন ওটা খুলে আনবেন, তখন উনি চেয়ার থেকে ছিটকে পড়ে গেলেন। চেয়ার একটা জড় বস্তু, চেয়ারের জায়গায় থাকলো, উনি ছিটকে পড়ে গেলেন মন্দিরের মধ্যে। এবার সাথে পুলিশ ছিল, গ্রামের লোকেরাও ছিল, তারপর আরে রে মেজবাবু পড়ে গেছে, মেজবাবু ওঠুন ওঠুন ওঠুন, আপনার লাগেনি তো? তো উনি উঠে দাঁড়িয়েছেন, উনি বলছেন না আমার তো কোনো চোট আঘাত লাগেনি। তো বলি কি হলো, আপনি পড়ে গেলেন কেন? উনি যে পড়ে গেছেন চেয়ারও উল্টোয়নি, চেয়ার কিন্তু চেয়ারের জায়গাতেই আছে, উনি উল্টে ছিটকে পড়ে গেছেন। তখন উনি বলছেন যে উনি যখন মায়ের ওই ত্রিনয়নে হাত দিয়ে ওই নয়নটা খুলতে গেছেন, তখন তিনি বিদ্যুতের শক খেয়েছেন, মানে ইলেকট্রিক শক খেলে যেরকম হয় ছিটকে ফেলে দেয়, বলছে ওই রকম শক খেয়েছে। তা বললো ঠিক আছে তাহলে আবার খুলুন, কিন্তু তিনি আর খুলতে রাজি নন, গ্রামের আর কেউ খুলতে রাজি না। তখন পুলিশের অনুমতি নিয়ে, গ্রামের সবার অনুমতি নিয়ে, পাড়ার, যে মা হয়তো চাইছেন না যে ত্রিনয়নটা খোলা হোক, তো সবার অনুমতি নিয়ে ওই সোনার ত্রিনয়ন শুদ্ধ কিন্তু মা বিসর্জিতা হয়েছে, মায়ের বিসর্জন হয়েছে, বোঝা গেল? তো এইরকম একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। দেখুন, উনি সব গয়না খুললেন, ত্রিনয়নটা খুলতে গিয়ে উনি চেয়ার থেকে অত দূর ছিটকে পড়বেন কি করে? চেয়ার তো চেয়ারের জায়গা আছে, চেয়ারটা যদি উল্টে যেত তাহলে বুঝলাম যে চেয়ার পিছলে গেছে, তাও না। এইবারে থার্ড ঘটনাটায় আসি। এই যে হীরকের, যে কালীপদ রায়ের বড় ছেলে চিত্তরঞ্জন রায়, যিনি হীরকের দাদু, এই চিত্তরঞ্জন রায়ের একটা অভ্যাস ছিল। অভ্যাসটা ছিল হচ্ছে কিরকম জানেন? ইনি ইসিএল এ কাজ করতেন, হাজিরা বাবু পদে। ইনি রোজ সকালবেলাতে উঠতেন, উঠে চোখ মুখ ধুয়ে একটু চা খেয়ে ইনি করতেন কি, ওই ভোরবেলায় বাড়ির থেকে বেরিয়ে এই রাস্তার ধারে এই পাথরের একটা ধাড়ি করা আছে, মানে বসার জায়গা পাথরে, ওই পাথরের ধাড়িতে বসে উনি রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন যেতেন, ওনার বন্ধু বান্ধব যেতেন, তাদের সঙ্গে উনি আড্ডা দিতেন, গল্প গাচ্ছা করতেন, তারপর বাড়ি ঢুকে আসতেন। এবং উনি যখন যে বসতেন তার একটু বাদেই ওনার যে মেজো ভাই বউ, মেজো ভাইয়ের যে বউ, মানে উনি যাকে মেজো বৌমা বলেন, তিনি ফুল তুলতে আসতেন। এবং তিনি যখন ফুল তুলতে আসতেন, তার ভাসুর ঠাকুর ওনার হাতের সাজা পান খেতে খুব ভালোবাসতেন এবং অত্যন্ত পানের নেশা ছিল। তাই উনি যখন ফুল তুলতে আসতেন, ওই মেজো বউ নিজের ভাসুরের জন্য একটা পান সেজে নিয়ে আসতেন, জানেন উনি পান চাইবেন, তাই এরকম রোজই তো উনি দেন, পান দেন, ফুল তুলে ইয়েতে চলে যান। তা একদিন ওই চিত্তরঞ্জন রায় একদিন করেছেন কি, খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমাদেরও দেখবেন অনেক সময় হয় যে কোনোদিন খুব সকালে ঘুম ভাঙে, কোনোদিন আবার বেলা হয়ে যায়, উঠতে ইচ্ছে করে না, অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, বা ঘুমটা যেন বেশি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, 9টায় ঘুম ভেঙেছে, এইরকম টাইপের হয়। তো উনি সেদিন খুব সকালে উঠেছেন। তো উঠে উনি যথারীতি একটু বেশি সকালে উঠে গেছেন, যে ওই চোখ মুখ ধুয়ে চা খেয়ে ওই পাথরের ধারিতে উনি যে বসেছেন রাস্তার ধারে। তখনও রাস্তায় লোকজন যাওয়া শুরু হয়নি। হঠাৎ বাগানের দিকে চোখ যেতে উনি দেখছেন যে সাদা খোল আর লাল পাড় শাড়ি পরা, বেশ ঘোমটা দেয়া মাথায়, ওনার মেজ বউ যখন, মানে ভাইয়ের বউ দেয়, তারও মাথায় ঘোমটা থাকে, তখনকার দিনে ঘোমটাটা একটা বড় আব্রু ছিল, তো ঘোমটা দিয়ে ওরকম ফুল তুলছে। তা উনি তখন চিন্তা করলেন যে মেজ বউ তো এত তাড়াতাড়ি ফুল তুলতে আসে না। তো উনি সেই জন্য একটু সন্দেহবশত উনি হাঁক দিলেন, কে মেজ বউ, ও মেজ বউ, তুমি এত সকাল সকাল ফুল তুলতে এসছো, ঠিক এইরকম আওয়াজ, কিন্তু কোনো কর্ণপাত হলো। উনি এটাও লক্ষ্য করলেন যে মেজ বউয়ের পায়ে কোনোদিন আলতা তিনি দেখেননি, কিন্তু এই পা দুটো আলতা পরা আছে, দূর থেকে বুঝতে পারছেন পায়ের যে ওই 4-5টা আলতা দেয়া। তো উনি আবার, মানে কনফার্ম হওয়ার জন্য বললেন, মেজ বউ তুমি এত সকাল সকাল ফুল তুলছো, কোনো উত্তর নেই। এরপর উনি বললেন যে মেজ বউ তুমি কি পান এনেছো? তখন সেই মেজ বউ সেই ঘোমটা মাথায় আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে এসে ওনার হাতে পানটা ধরিয়ে দিলেন। এবার ওই চিত্তবাবু তো পান তো খেয়েছেন, খাওয়ার পরে উনি বলছেন, আরে ও মেজ বউ তুমি কি পান সেজেছো, এ তো দারুণ পান।
তুমি আজ পর্যন্ত যত পান খাইয়েছো এ তো সবার থেকে সেরা, এ তো পান খাচ্ছি না অমৃত খাচ্ছি আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝলো অবস্থা। হ্যাঁ, সে পানের তো প্রশংসা করতে করতে তারপরে যাই হোক বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে উনি আবার ঘরের ভিতরে ঢুকে এসে প্রত্যেককে সেই একই কথা বলছেন, ওহ আজ মেজবউ যা পানটা সেজেছিল আমি জীবনে কোনোদিন, মেজবউ পান ভালো সাজে, তার হাতের সাজা পান ছাড়া আমি খাই না, কিন্তু আজ যা পান আমাকে খাইয়েছে মেজবউ এ আমি জীবনে খাই। উনি এই কথা বলে যাচ্ছেন, বাকি দিদারা সব সামনে দাঁড়ানো হীরকের, মানে বড় দিদা মানে চিত্তবাবুর বউ, তারপরে শেষ দিদা, ছোট দিদা, বাড়ির অন্য সদস্য, তারা এই চিত্তবাবুর মুখ থেকে এই কথা শুনে তার মুখের দিকে মানে ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে আছে। চিত্তরঞ্জন বাবু সেটা খেয়াল করেছে যে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো বলছেন যে তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো, আমি তো সত্যি কথাই বলছি, মেজবউ আজকে যা পান আমাকে খাইয়েছে এরম পান আমি জীবনে খাইনি। এইবারে ওনার বউ বলছেন, মানে হীরকের দিদা বলছেন যে মেজ বউ তোমাকে পান দিল? তা বলছে হ্যাঁ। তাহলে মেজ বউ তো আজকে ফুল তুলতেই যায়নি। তখন ওই চিত্তরঞ্জন রায় বলছেন সে কি, কি বলো মেজবউ ফুল তুললো, সাদা গোল লাল পাড় শাড়ি, মেজবউ পায়ে আলতা ছিল, আমাকে পান যখন, আমি তো প্রথমে বলছি মেজবউ না, তারপরে আমি যখন পান চাইলাম আমাকে তো পান দিল। বলে আরে মেজবউ ঘরে শুয়ে আছে, মেজবউয়ের শরীর খারাপ, আজকে যায়নি ইয়ে তুলতে, তুমি কাকে দেখেছো? এইবার রাত্রিবেলায় যখন বাড়িতে এই নিয়ে আলোচনা হচ্ছে তখন একটা কনক্লুশনে আসা গেল যে কালীপদ রায়ের আমলে ওই ঘটনা ঘটেছিল, উনিও দেখেছিলেন ঠিক এরকম কাউকে অচেনা অচেনা মহিলাকে ফুল তুলতে, তার চোখেও পড়েছিল। এবং কনক্লুশনে এই আসা গেল যে ওটা মেজবহুতি তো ছিলই না, সে তো একদম ধ্রুব সত্য, স্বয়ং মা কালী ছিল। এই ঘটনাটা কিন্তু 70-এর দশকের ঘটনা। তো আমি আপনাদের ঘটনাটা বললাম, ঘটনা কেমন লাগলো, প্রথমে মা কালী দিয়ে শুরু করলাম। তো এইবারে চলে যাচ্ছি দ্বিতীয় মায়ের ঘটনায়। আপনারা কমেন্ট করে জানাবেন, বা যদি কিছু জানার থাকে আমাকে বলবেন, কারণ এই যে মায়ের ছবি বা মন্দির তার পুরো ইয়েটা আমাকে কিন্তু ও পাঠিয়েছে, এবং ওর মামার সেই 800 মারুতি সেই গাড়ির ছবি, সেই বৈঠকখানা, ওদের বাড়ির 4 চৌকোঠন সব পাঠিয়েছে। তো যাই হোক, তা বলছে যে এখন ওই হীরক আমাকে লাস্টে বলেছে যে এখন ওই গহনা খোলার কাজটা এখন আমার উপরে পড়ে, কাকু এখন আমি গয়নাগুলো খুলি, যেটা আমার মেজ দাদু করতো। এনিহাও, চলুন পরের ঘটনায় যাই। পরের ঘটনাটা পাঠিয়েছে আমাকে অদিতি। এই অদিতির দিদি, এই অদিতির দিদির এক যা এই 2024-এর ঘটনা, 2024-এর জানুয়ারি 20 তারিখে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, গুরুতর অসুস্থ। এবং তখন অদিতির দিদি কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে তার ছেলের কাছে গেছেন মুম্বাইতে, ছেলে ওখানে চাকরি করে। তো ওখানে 10-12 দিন বা 15 দিন থাকবেন এরকম একটা ব্যাপার, টিকিটও সেইভাবে করা আছে। কিন্তু হঠাৎই ওনারা মুম্বাই চলে যাওয়ার পরই ওই অদিতির দিদির যা 20 তারিখ খুব অসুস্থ হয়ে পড়ে, এবং তাকে বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবার এই বেসরকারি হসপিটালটা আপনারা চেনেন, আমি তো নাম নেব না, একসময় এদের একটা সঞ্চয় প্রকল্প বলে একটা কিছু ছিল, এইটুকু আমি বললাম, আপনারা বাকিটা বুঝে নিন, ছাড়ুন, আমি তো আর অত বলতে পারি না। তো সেখানে ভর্তি করা হয়। তা ভর্তি করলে মানে এমন অবস্থা, রুগীর কন্ডিশন ছিল মানে প্রায় সংজ্ঞাহীন বলতে পারেন। তা প্রথম একদিন জেনারেল বেডে ছিল, পরের দিন ডাক্তারটা বলেন যে দেখুন এনাকে কিন্তু আইসিইউতে দিতে হবে, কারণ রোগীর কন্ডিশন ভালো নয়, আমরা বলছি মনিটরিং করা প্রয়োজন, এবং আইসিইউতে ঢোকাতেই হবে, কোনো উপায় নেই, কারণ রোগীর কোনো দেখুন সার নেই।
আইসিইউতে তো ঢুকলেন, এবার আইসিইউতে ঢোকা তো ও সবার পক্ষে সবসময় সম্ভব না। একটা ভিজিটিং আওয়ারে একজনই মাত্র যেতে পারে, তাও খুব সামনে না, দূর থেকে দেখতে হয়। কোনো কোনো হসপিটাল যদি রুগী ভালো থাকে তাহলে কাছে যেতে দেয়, কিন্তু এনার অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে, ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এনার কন্ডিশন। ফলে হয়েছে যখন খবরটা গেছে যে অরিজিৎ দিদির কাছে, যে তার যা এরকম হসপিটালাইজ, তখন এরা করেছে কি, যে আর তো থাকাটা তাদের আর হলো না মুম্বাইতে, ওই টিকিট একটা রিশিডিউল করে কোনো রকমে তারা আবার ওই কলকাতায় ফিরে আসে। সম্ভবত 23 বা 24 তারিখে ফিরে এসছে। তো যত এরকম দিন যাচ্ছে, 20 তারিখে ভর্তি হয়েছেন, 21 তারিখেই আইসিইউ, 22 তারিখে ডাক্তাররা বললেন যে কন্ডিশন ভীষণ খারাপ, কোনো হোপ করবেন না, কোনো আশা করবেন না যে এই রোগী সার্ভাইভ করবে বলে আমাদের ধারণার বাইরে, আমাদের মনে হয় না, একদম না কোচ। 23 তারিখে ডাক্তাররা বললেন যে দেখুন ওনার কিন্তু মাল্টি অর্গান ফেলিওর শুরু হয়ে গেছে, মানে কোনোটা, যেসব রিপোর্ট বেরোচ্ছে রক্তের, কোনোটা বাড়তি কোনোটা কমতি, ঠিক এই রকম রিপোর্টগুলো বেরিয়ে আসছে। আর রোগী একদম একদম সেন্সলেস, কোনো নড়চড় নেই, শুয়ে আছে। তা বলছে ওনাকে লাইফ সাপোর্টে রাখতে হবে, বা আমরা লাইফ সাপোর্ট দিয়ে দিয়েছি, মানে যাকে পরিষ্কার ভাষায় ভেন্টিলেশন বলে, ভেন্টিলেশনে রয়েছে। তখন বলছে ওনার যে ছেলে বা মেয়ে কেউ আছে, ডাক্তাররা বলছে, তা বলছে যে হ্যাঁ ছেলে আছে, সে তো বিদেশে থাকে। বলে তো তাহলে তাকে খবর দিন। এবার ছেলেকে খবর দেওয়া হয়েছিল, ছেলে বিদেশে থাকে, কোথায় থাকে, কোন দেশে থাকে আমি আর বলছি না, প্রাইভেট কারণে, তবে যুক্তরাষ্ট্রের পাশের দেশ, এইটুকু বলে দিল। এবার সেই ছেলে তো সে সেখান থেকে মার অসুস্থতা শুনে সে টাকা পাঠাচ্ছে, হুম, যে মার যা লাগে খরচা করো, কিন্তু আমি এখান থেকে যাবো কি করে, আমার 7 মাসের ছেলে, সে তখন ওই দেশের নাগরিক বাই বার্থ। এবার তার ভিসা পাসপোর্ট করে তার পক্ষে তো আসা সম্ভব না। আর সে একা যদি আসে, তাহলে ওই বিদেশে সে তার ওই 7 মাসের বাচ্চার বউকে একা ছেড়ে সে আসবে কি করে? এ পড়ে গেছে মহাসংকটে ছেলে। তো ওই একজন অ্যালাউ করছে আইসিইউতে, দূর থেকে দেখিয়ে বলছে, বললো 27 তারিখ, 24 তারিখে ডাক্তারটা বলছে আমরা 72 ঘন্টা, মানে এই 27 তারিখ ধরে রাখুন, আমরা ডিক্লেয়ার করে দেবো যে সি ইজ নো মোর, আমরা বলে দেবো। কারণ লাইফ সাপোর্ট আপনি কতদিন রাখবেন, ওভাবে হয় না, কারণ অঙ্গ প্রত্যঙ্গগুলোই কাজ করছে না, বিকল হয়ে গেছে। তা এই যে যিনি এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, লাইফ সাপোর্ট রয়েছেন, এনার মা তো খবরটা পেয়েছেন। এখন মার কাছে সন্তানরা কোনোদিনই বড় হয় না। এই ভদ্রমহিলা যিনি অসুস্থ হয়েছেন, এই এনার বয়স ওই 55-55 হবে, 50-55 এরকম, আর মায়ের বয়স 80। তার মা ঠাকুরের সামনে বসে হাত জোড় করে, যে ঠাকুর তুমি আমার মেয়েকে কেটে নিও না, আমার জীবনটা নিয়ে নাও, আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দাও, আমার আয়ু, যেটুকু আয়ু আমি বাঁচতাম, আমার মেয়েকে দিয়ে দাও, আমাকে তুমি তুলে নাও, এই দুবেলা। আর তো ওই জায়ের যে দাদা বা বৌদি বা তার মেয়ে, তারা তো হাসপাতালে আসতেন, কিন্তু ওই তো দূর থেকে দেখা, আর তো কিছু করার নেই। যে 26 তারিখে ওই অবস্থা, এবার 26 তারিখ, 25 তারিখ রাত্রির ওই অবস্থা, 26 তারিখ সকালবেলা ওই যে জায়ের যিনি মা, যিনি ঠাকুরের কাছে বসে প্রার্থনা করছিলেন, তিনি সকালবেলায় উঠে চোখ মুখ ধুয়ে চায়ের টেবিলে চা নিয়ে বসেছেন, এবং চাটা খেতে খেতে ওনার মাথাটা টেবিলের পরে হেলে গেল, এবং ওনার ছেলে তাড়াতাড়ি ছুটে এসে দেখে যে মা শেষ। ডাক্তার ডেকেছে, ডাক্তার বললো মারা গেছেন, স্ট্রোক হয়েছে। তাকে দাহ করা হলো। বুঝুন, একদিকে মেয়ে মৃত্যুর মুখে, মা ওদিকে চলে গেল। এবার তার দাদা তো দাহ টাহ করে এসছে, তার তো গুরুদশা অবস্থা, তো দাদা তো আর ওই গুরুদশা অবস্থায় বোনকে দেখতে আসতে পারে না। এবার তার স্ত্রী, তার মেয়ে, তারা আসছে, এসে দেখে যাচ্ছে 26 তারিখেও ওই অবস্থা রাত্রিবেলা। তখন অবস্থা ভালো হয়নি। তো ডাক্তাররা বলছে যে 27 তারিখ আমরা করলো।
ওনার লাইফ সাপোর্ট খুলে দেবো, এবং কোনো কারণে 27 তারিখে বোধহয় সকালবেলা পর্যন্ত খোলেনি, দুপুরেও খোলেনি। বিকেলবেলা থেকে হঠাৎ ডাক্তাররা দেখছেন যে এই রোগী কিন্তু রেসপন্স করা শুরু করেছে। মানে ভেন্টিলেশনে যখন দেয়, শুধু তো ভেন্টিলেশন দিয়ে না, আপনারা দেখবেন যে স্যালাইন দেওয়া থাকে, তার মধ্যে ইঞ্জেকশন পুশ করছে, করছে, ঠিক আছে, যা যা প্রয়োজনীয়। এটা তো ডাক্তারি ব্যাপার বা ডাক্তারি শাস্ত্র, আমি তো অন্তত বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, ডাক্তাররা হঠাৎ দেখেন যে রুগী রেসপন্স করছে, এবং ডাক্তাররা বলছেন যে নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এটা কি করে হয়, এর তো সমস্ত মানে মাল্টি অর্গান ফেলিওর, এ কি করে রেসপন্স করেনি, তো ওষুধ তো কাজ করছে, রেসপন্স করছে। এবং বাড়ির লোককে জানানো হয় যে এখন একটু মনে হচ্ছে যেন হাত পা নাড়ছে বা রেসপন্স করছে। এটা কিন্তু 27 তারিখ, 26 তারিখও কিন্তু কিছু হয়নি, 27 তারিখ বিকেল থেকেই ঘটনা ঘটতে শুরু করে। এবং ধীরে 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 একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, লাইফ সাপোর্ট থেকে উনি বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে উনি আস্তে 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 সুস্থতার দিকে যান। ডাক্তার বলে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে, আরো বোধহয় 10-15 দিন ছিলেন। কিন্তু টাকার অভাব নেই, ওনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। দিন 15 বাদে ডাক্তাররা বলছেন যে হ্যাঁ, এইবার ইনি সম্পূর্ণ সুস্থ এবং এনাকে ছেড়ে দেওয়া যেতে পারে। তখনও কিন্তু জানেন না যে ওনার মা মারা গেছে। এবার এনাকে ছেড়ে দেওয়া যেতে পারে। ডাক্তাররা তাদের প্রেসক্রাইব নিয়ে যান, কোনো অসুবিধে নেই, উনি এখন সবকিছু ঠিক আছে, আমরা সমস্ত রিপোর্ট করে নিয়েছি এবং করে নিয়েছি, সব এই ওষুধ চলবে। যেরকমভাবে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় করা হলো। উনি বাড়িতে গেছেন, অদিতি বললো আমি দেখতে গেছিলাম, চেহারাটা আগের থেকে ভেঙে গেছে, কিন্তু সুস্থ আছেন, ভালো আছেন, এবং বাড়িতে গিয়ে জানতে পেরেছেন মা মারা গেছে। তাহলে ঘটনাটাকে আপনি কি ব্যাখ্যা দেবেন? যে মা তার নিজের জীবনটা দিয়ে তার মেয়ের জীবনকে বাঁচিয়ে দিয়ে গেলেন। ঘটনা তো তাই, সেই দিকেই তো ইন্ডিকেট করছে। আমার দেখবেন এখানে একটা ভিডিও আছে যে মা নিজের জীবন দিয়ে ছেলের জীবন রক্ষা করলেন। এটা কলেজ স্ট্রিটে আড্ড পরিবারের ঘটনা। দেখুন এখানে ভিডিওটা আছে, শুনে নেবেন। তা দেখুন কিভাবে একটা অলৌকিক ঘটনার সাথে আর একটা অলৌকিক ঘটনা কিভাবে ম্যাচ করে যায়। আপনারা না শুনলে বা না এগুলো আপনাদের জানাতে পারলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাহলে আমার আগের ভিডিও দেখে নিন। যে আমি বলে দিচ্ছি কি টাইটেলটা দেওয়া আছে। টাইটেলটা দেওয়া আছে যে মা নিজের জীবন দিয়ে ছেলের জীবন বাঁচিয়ে দিয়ে গেলেন। সে জন্ডিসে আক্রান্ত ছিল। দেখবেন ওটা আড্ড পরিবারের ঘটনা, আমি ইউটিউবে বলেছি। তো এই ঘটনাটাও কিন্তু সেই একই জিনিস প্রমাণ করে। চলুন পরের গল্পে আর এক মার ঘটনায় যাই। ইনি হচ্ছেন মাইমা। তা এই ছেলেটি যে ঘটনা পাঠিয়েছে নাম নিতে বারণ করে, এবং আমি মুখ ফসকে বোনের নামটা নিয়ে ফেলেছিলাম যে আমি অমুকের গর্বে যাচ্ছি, বোনের নামটা বলে ফেলেছিলাম। তাইতে আমাকে বলেছিল যে যেটু আপনি নামটা বলে দিলেন। তো আমি বললাম যাই হোক ভাই, স্লিপ অফ টাং হয়ে গেছে। আসলে দেখুন, যখন ঘটনা বলতে থাকি না, তখন ঘটনার মধ্যে আমি এমনভাবে ঢুকে যাই যে অনেক কিছু আমি মানে আপনার জানাতে চাই সত্যিটা। এই জন্য অনেক কিছু হয়তো বেরিয়ে যায় অনেক সময়। আমি বুঝি যে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না। তাই নিয়েও, কারণ আরো ইউটিউব তো অনেকেই দেখেন। তা এইবারে এই ছেলেটির মাইমার ঘটনা বলি। এই মাইমা হচ্ছে সম্পর্কে খুঁড়তো মাইমা, মানে কাকার তরফ। তা এটা 1999 সালের ঘটনা। এই মাইমা এই ছেলেটাকে বলেছিল ঘটনাটা ছিল এই মাইমার শাশুড়ি মারা গেছেন 1 মাস হলো। 1999 সালের ঘটনা, 1 মাস হয়েছে মারা গেছে। তো বলছে ক্রিয়াকর্ম সব হয়ে গেছে, শ্রাদ্ধ শান্তি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বলছে মামি যখন রাত্রে শুতো, মামা পাশে শুয়ে আছে, ছাদে মনে হচ্ছে কেউ যেন লোহার গজাল পেরে এরম দুম দুম করে হাতুড়ি দিয়ে পিটছে, ছাদের মধ্যে পোতার চেষ্টা করছে, ঠিক এরকম একটা ভাব। আবার কেউ যেন মনে হচ্ছে যে উপরে যে ফুল গাছগুলো ছিল উনি লাগিয়েছিলেন শখ করে মামি, সেগুলো কেউ টানাটানি করছে, ঠিক এইরকম। কারোর যেন পায়ে দুম দুম করে হেঁটে যাওয়ার শব্দ, এই শব্দগুলো হতো। তা মামা না ওই টাইমে, এই মামি ওই টাইমে মামাকে ডাকতেন না, কেন উনি অফিস কাজারি করে এসে ঘুমিয়েছেন, খেয়ে দিয়ে বিরক্ত করতেন না। একদিন মামাকে বললেন যে দেখো
এ তো সাংঘাতিক অবস্থা, এই রোজ রাত্রিরে শুই আর রোজ রাত্রিরে এই একই জিনিস আওয়াজ। তা মামা এই কথায় কর্ণপাত করলেন না, মামা বললেন যে না ওটা কিছু না, তোমার মনের ভুল, তুমি ঘুমাও, ঘুমাও না, রাত্রি জেগে থাকবে তা ওইসব শব্দ শুনবে। তা বলছে আমি তো কিছুতেই মামাকে বিশ্বাস করাতেই পারছি না। তো আবার 2 দিন বন্ধ বা 7 দিন বন্ধ, আবার 7 দিন বাদের থেকে ওই চালু হলো। জানেন তো, ওই ধূপ ধাপ ওই শব্দ, ছাদে হেঁটে চলে বেড়ানোর শব্দ, ওই পেরেক গাথার শব্দ, এরকম তো হচ্ছে। তো একদিন হয়েছে, মামা বোধহয় সেদিন বাড়ি ছিলেন ছুটির দিন, মামি আগের দিন রাত্রে দেখেছেন যে তার গাছে ফুল হয়েছে, ফুল হয়ে আছে। পরদিন সকালবেলায় দেখছেন একটা ফুলও নেই। মামাকে বলেছেন যে আমি কাল বিকেলে দেখে গেলাম, আজকে ভোরবেলা এসে দেখছি একটাও ফুল নেই। তখন বলছি যে কেউ মনে হয় চুরি করেছে। মামা বলছেন, বলে কি করে হবে, আমাদের ছাদে ওঠার রাস্তা কোথায়, ছাদে ওঠার রাস্তা তো ঘরের মধ্যে থেকে, আর এ তো বন্ধ থাকে, ওই খাড়াই দিয়ে কেউ উঠতে পারে ছাদে? তারপর তখন মামা বলছেন তাহলে বোধহয় হনুমানে খেয়েছে, বলে হনুমান রাত্রিরে বেরোয়? মামি তো এই যুক্তি মানতে পারছেন না যে হনুমান তো রাত্রিরে বেরোবে না রে ভাই। যাই হোক, মামা তো মানলেন না। এরপর আর একদিন দেখছেন ছাদে উঠে, আগের দিন রাত্রে এরকম শব্দ পেয়েছেন, সকালবেলা উঠে দেখছেন গাছগুলো না কেউ পাতা ফাতা ছিঁড়ে, ডাল ছিঁড়ে সব সারা ছাদ করে রেখে দিয়েছে। এইবারে মামি কিন্তু আর মানে স্থির থাকলেন না, উনি একজন জ্যোতিষীকে ডাকলেন, অ্যাস্ট্রোলজার। তো অ্যাস্ট্রোলজারকে ডাকাতে, তো অ্যাস্ট্রোলজার তখন বলছেন যে আপনার শাশুড়ি মারা গেছে কতদিন? তা বলছে যে এই মাসের এই তারিখ, এইবার এই সময়, টাইম ডেট বার সময়টা বলে দিয়েছে। তখন উনি বিচার করে বলছেন এই তো দোষ পেয়েছেন, আপনার দোষটা কাটাননি, চণ্ডীপাঠ করে যজ্ঞ করে দোষ কাটাতে হবে তো। তা বলছে না আমরা তো দোষ কাটাইনি, আমরা খালি পারলৌকিক ক্রিয়া করছি। বলে না, উনি দোষ পেয়েছেন, যার জন্য এইগুলো হচ্ছে, এরপর আরো মারাত্মক হবে। তো তখন সেই জ্যোতিষীকে দিয়ে উনি ওখানে যজ্ঞ করানো হয়, চণ্ডীপাঠ করে সেই দোষ কাটানো হয়। এবং ওই দোষ কাটানোর পরে কিন্তু আর কোনো শব্দ টব্দ কিছু শোনা যায়নি। এবং মামি আর ফুল গাছ আর রাখেননি বাড়িতে, ওগুলোকে বাড়ি থেকে বিদায় করেছিলেন। তবে তারপর থেকে ছাদে আর কোনো ওই দুমদাম ধূপধাপ শব্দ বা এই জাতীয় কোনো কিছু হতো না। ঠিক আছে? তো দেখুন, মানুষ দোষ পেলে দোষ তো কাটাতেই যাবে, দোষ না কাটালে পরে কি করে হবে? হ্যাঁ, কেউ 2টো দোষ পায়, কেউ 3টে দোষ পায়, তাকে বলে দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, এইরকম, সেগুলো বিচার্য বিষয়। হ্যাঁ, এগুলো আমাদের শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্রের বিচার্য বিষয়, এগুলো সেগুলো আমরা করি। তো যাই হোক, এইগুলোকে মানতে হয়, না মানলে অনেক কিছু খারাপ হয়। আমি এমন ডাক্তার দেখেছি যে নিজের বাবা মারা গেছে, একদম আচার্যি ব্রাহ্মণ, মাথা ন্যাড়া তো দূরের কথা, সিগারেট ফুকে ঘুরে বেড়াচ্ছে, মাল খাচ্ছে, আর এমডি ডাক্তার, গোল্ড মেডেলিস্ট, অকালে মারা গেল, আর মদ খেয়েই মরে গেল। আর সম্ভাবনাময় ডাক্তার, দারুণ ওষুধ লিখত, রাস্তায় রাস্তায় এরকম হাত কাঁপতো, তারপরে দোকানের সামনে যে একটা বিড়ি চাইতো। আর বুঝতে পারছেন একটা এমডি ডাক্তারের কি করুণ পরিণতি। হিন্দু ধর্মে না এগুলো দেখুন, এগুলো মানতে হয়, কিছু কিছু জিনিস না মানলে অনাচার কদাচার এগুলো কিন্তু লাগবে। তাই সবসময় শুদ্ধ বা যতটা থাকা যায় আর কি, যতটা থাকা যায় ততটা ভালো আমি মানি। এবং আমার এই মান্যতাটা আমি কারোর উপরে জোর করে চাপাতে চাই না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘটনা কেমন লাগলো আমাকে জানাবেন। আর এক জেঠু আমাকে পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছে, আমি তার ঘটনা বলবো। আমি ওকে লিখে পাঠিয়েছি যে তোমার এপিসোডটা আমি আলাদা করে আমি সামনের দিন বলে দেবো পরের ভিডিওতে, কারণ এখনো পুরো শোনা হয়নি। আপনারাও আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন যদি চান, তাহলে আমার ইনবক্সে আসতে হবে, ইনবক্স মানে মেসেঞ্জারে আসতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আসতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্রবতী, ওই জায়গাটা একটু প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, এসে একটা হাই লিখুন, আমি ঠিক বুঝে নেব। কোনো সংকোচ বা দ্বিধা কিছু করবেন না, আমি জানি কোন জায়গাটা বলতে হবে, কোন জায়গাটা বলতে হবে না, সুতরাং কোনো সংকোচ নেই। আপনারা এগিয়ে আসতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন নির্দ্বিধায়।
হুম, কোনটা যদি কোনো কিছু হাইড করবার থাকে, যেটা ইউটিউবে বলাটা সংযত না। অনেকে আমাকে ঘটনা পাঠিয়েছেন, তারা তাদের পারিবারিক ঘটনা আমাকে পারিবারিক বলেছেন, তিনি কি ধরনের অ্যাটেম্প নিতে গেছিলেন তাই বলেছেন। আমি কি কখনো আপনাদের সামনে বলেছি? বলিনি। কারণ দেখুন, আমি যতটা বলার ততটুকুই বলি। কোথায় কি রাখতে হবে, ঢাকতে হবে, আমি সেইভাবেই বলি। আমার কাছে এমন চার্মিং ঘটনা আছে, চার্মিং, আপনার শুনলে আপনি মেরে যাবেন। এই লোকালিটির মধ্যে আছে, এই দমদম টমদম এই সমস্ত পাতিপুকুর এলাকা দিয়ে, যে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে উঠে গেলে তার কি মানে যে পরিণতি, রাস্তার ভিখারি করে দিয়েছিল একটা বাড়ি। ওই জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি যে বাড়ি গাড়ি কেন বিক্রি করছে, কেন করছে, এগুলো কিন্তু, বা কোনো জায়গায় ভাড়া যাবেন, এগুলো কিন্তু দেখে শুনে নেবেন। এটা কিন্তু আমার কথা। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঘটনা পাঠাতে পারেন যেভাবে বললাম। আসার চেষ্টা করব তাড়াতাড়ি, যতটা পারি দেখি। ওই জেঠু ঘটনাগুলো ও তো অনেক বেশ বড় ঘটনা পাঠায়, যদি হয় আমি ওর ঘটনাটা এর মধ্যে আমি একদিন বলে দেবো। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।